একদিকে 2024 সালের জুলাই মাসে রাজপথে হাজারো ছাত্র জনতার বুকের তাজা রক্ত আর গণ অভ্যুত্থানের উত্তাপ, অন্যদিকে 2026 সালে টেলিভিশনের পর্দায় বসে একজন ক্ষমতাধর মন্ত্রীর ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি শুনলে তথাকথিত রক্তক্ষরণ হওয়ার দাবি। আর ঠিক একই সময়ে দেশের একটি নির্দিষ্ট সুশীল সমাজের হঠাৎ করে বাংলা ভাষার বিশুদ্ধতা নিয়ে তীব্র ও কৃত্রিম উদ্বেগ। এই তিনটি সম্পূর্ণ ভিন্ন এবং আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন ঘটনার মধ্যে একটি অদৃশ্য কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর যোগসূত্র আছে। প্রশ্ন হলো, দুর্নীতি, লুটপাট, লক্ষ কোটি টাকা পাচার আর স্বৈরাচারের স্টিম রোলারে যখন পুরো দেশ পিষ্ট হচ্ছিল, তখন যাদের হৃদয়ে এক ফোঁটাও রক্তক্ষরণ হয়নি, তারা হঠাৎ করে তরুণ প্রজন্মের মুখে আজাদি, ইনকিলাব বা ইনসাফের মতো কয়েকটি নিরীহ শব্দ শুনলে কেন শিউরে উঠছেন? একটি সাধারণ শব্দ বা স্লোগান কিভাবে একটি রাষ্ট্রের ক্ষমতাবান এলিট শ্রেণীর অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায়? এই শব্দগুলোর আড়ালে আসলে কাদের রাজনৈতিক আর সাংস্কৃতিক আধিপত্য লুকানো আছে? দর্শক, একটু গভীরে যাওয়া যাক। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান সংগঠিত হলো, সেটি কেবল একটি রাজনৈতিক পট পরিবর্তন ছিল না, সেটি ছিল একটি মনস্তাত্ত্বিক এবং সাংস্কৃতিক বিস্ফোরণ। এই অভ্যুত্থানের সময় এবং এর ঠিক পরপরই আমরা দেখলাম রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় একটি নতুন ভাষার উন্মেষ ঘটছে। তরুণ প্রজন্ম, যারা এতদিন একটি গোমোট এবং নিয়ন্ত্রিত পরিবেশে বড় হয়েছে, তারা তাদের ক্ষোভ, দ্রোহ এবং নতুন দেশের স্বপ্নকে প্রকাশ করার জন্য আজাদি, ইনকিলাব, ইনসাফ, ফয়সালা, নয়া বন্দোবস্ত, বয়ান এবং মজলুম এর মতো শব্দগুলোকে তাদের প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিল। ইনকিলাব মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের প্রায় প্রতিটি বক্তৃতা, বিবৃতি এবং ফেসবুক পোস্টে এই শব্দগুলোর নিয়মিত এবং অত্যন্ত শক্তিশালী উপস্থিতি আমরা লক্ষ্য করলাম। কিন্তু মজার বিষয় হলো, এই শব্দগুলো যখন রাজপথ কাঁপিয়ে সাধারণ মানুষের ড্রয়িং রুমে প্রবেশ করলো, তখন দেশের একটি নির্দিষ্ট রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক মহলে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেল। এই অস্বস্তির সবচেয়ে নগ্ন এবং প্রকাশ্য রূপটি আমরা দেখলাম বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্যে। তিনি সিরাজগঞ্জে ভাষা শহীদ দিবসের এক আলোচনা সভায় অত্যন্ত দম্ভের সাথে ঘোষণা করলেন যে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। তিনি দাবি করলেন এই শব্দগুলোর সাথে নাকি বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই, এগুলো নাকি তাদের ভাষা যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। এমনকি তিনি এও বললেন যে এই শব্দগুলো শুনলে তার রক্তক্ষরণ হয়। মন্ত্রীর এই অবিবেচক এবং ইতিহাস বিমুখ বক্তব্যের পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অত্যন্ত মোক্ষম এবং তীক্ষ্ণ একটি জবাব দেন। তিনি সরাসরি মন্ত্রীর দিকে আঙুল তুলে বলেন, দেশে যখন জনগণের অধিকার হরণ, ভয়াবহ চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি, বিদ্যুৎ খাতে সীমাহীন লুটপাট এবং দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে নরকে পরিণত করেছে, তখন তো আপনাদের মতো নেতাদের হৃদয়ে কোনো রক্তক্ষরণ হয় না। অথচ জুলুম ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদের যে সর্বজনীন ভাষা, সেই ইনকিলাব বা আজাদি শুনলেই আপনাদের গায়ে জ্বালা ধরে যায়। একইভাবে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীও তীব্র প্রতিবাদ জানিয়ে এই শব্দগুলোকে জুলাই গণ অভ্যুত্থানের ভাষা সম্পদ হিসেবে আখ্যায়িত করেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেন যে পরাজিত এবং চিহ্নিত কালচারাল ফ্যাসিস্টরাই মূলত এই ঐতিহাসিক আরবি ফার্সি শব্দগুলোর বিরুদ্ধে বিশুদ্ধারে নেমেছে। দর্শক, এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। এই যে মন্ত্রীর রক্তক্ষরণ হচ্ছে বা কিছু বুদ্ধিজীবীর অ্যালার্জি হচ্ছে, এটি কোনো ব্যাকরণগত সমস্যা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিরুদ্ধ কাহালির মতো দেশের শীর্ষস্থানীয় ভাষাবিদরা ইতিমধ্যেই দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে অন্য ভাষার শব্দ গ্রহণ করাটা ভাষার বিকৃতি নয়, বরং এটি একটি প্রবহমান নদীর মতো ভাষার স্বতঃস্ফূর্ত বৈশিষ্ট্য। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো, এই শব্দগুলো একটি নতুন রাজনৈতিক জাগরণের বার্তা দিচ্ছে, যা পুরনো রাজনৈতিক এলিটদের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে। দর্শক, এবার আসুন ইতিহাসের পাতা উল্টে দেখি। আপনি যদি মনে করেন এই আরবি ফার্সি শব্দ নিয়ে বিতর্কটি কেবল 2024 সালের গণ অভ্যুত্থানের ফসল, তাহলে আপনি ইতিহাসের একটি বিরাট অংশ মিস করছেন। এই বিতর্কটির শেকড় গত 100 বছর ধরে এই জনপদের মাটিতে প্রথিত। আমরা যদি গত 5 থেকে 10 বছরের বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের দিকে তাকাই, তাহলে একটি সুস্পষ্ট প্যাটার্ন দেখতে পাবো। পতিত স্বৈরাচারী সরকার তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য চেতনার নামে একটি কৃত্রিম এবং এককেন্দ্রিক সাংস্কৃতিক বয়ান তৈরি করেছিল। তাদের সেই চেতনা ব্যবসায় এমন একটি ভাষাগত কাঠামো দাঁড় করানো হয়েছিল, যেখানে বাঙালি মুসলমানের নিজস্ব ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক আত্মপরিচয়কে সুকৌশলে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।
মজার বিষয় হলো ভাষার এই তথাকথিত বিশুদ্ধতা বা পিউরিটি রক্ষার নামে বাঙালি মুসলমানকে তার শেকড় থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত আজ থেকে 1 শতাব্দী আগেও হয়েছিল। বিংশ শতাব্দীর শুরুর দিকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যখন তার কালজয়ী কবিতায় ফার্সি খুন শব্দটি ব্যবহার করেছিলেন, তখন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর পরিবর্তে তৎসম শব্দ রক্ত ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। যুক্তি হিসেবে দাঁড় করানো হয়েছিল যে খুন একটি মুসলমানি শব্দ এবং রক্ত অনেক বেশি কাব্যিক ও শুদ্ধ বাংলা। এই একটি ঘটনার মধ্যেই লুকিয়ে আছে সাংস্কৃতিক আধিপত্যের আসল রূপ। ভাষার শুদ্ধতার নামে মূলত একটি নির্দিষ্ট গোষ্ঠীর সংস্কৃতিকে মূলধারা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কারণ ইসলামী সংস্কৃতি এবং আরবি ফার্সি শব্দ ভাণ্ডারকে যদি বাংলা ভাষা থেকে পুরোপুরি ছেঁটে ফেলা যায়, তাহলে যা অবশিষ্ট থাকে তা মূলত পশ্চিমবঙ্গের হিন্দু সংস্কৃতিরই একটি কার্বন কপি। প্রশ্ন হলো, যারা ইনকিলাব জিন্দাবাদ শুনলে শিউরে ওঠেন, তারা কি ইতিহাসের এই পাতাগুলো কখনো পড়েছেন? 1918-19 সালের দিকে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় কমিউনিস্ট এবং বামপন্থী নেতা ভগৎ সিং এই ইনকিলাব শব্দটি প্রথম জনপ্রিয় করেছিলেন। পরবর্তীতে 1921 সালের দিকে কবি হযরত মোহানি এটিকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান স্লোগান হিসেবে প্রতিষ্ঠিত করেন। এমনকি বামপন্থীদের যে বিশ্বব্যাপী স্লোগান দুনিয়ার মজদুর এক হও, তার দুনিয়া শব্দটি আরবি এবং মজদুর শব্দটি ফার্সি থেকে আসা। আর যদি আমরা আমাদের সবচেয়ে গর্বের জায়গা 1952 সালের মহান ভাষা আন্দোলনের দিকে তাকাই, তাহলে ইতিহাস আরও চমকপ্রদ। 1947 সালে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার অধিকার প্রতিষ্ঠার প্রথম প্রাতিষ্ঠানিক দাবিটি কিন্তু কোনো ধর্মনিরপেক্ষ বা বামপন্থী সংগঠন তোলেনি। এই দাবি তুলেছিল তমুদ্দুন মজলিস নামক একটি ইসলামী চিন্তাধারার সাংস্কৃতিক সংগঠন। আর ভাষা আন্দোলনে যারা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিলেন, সেই শহীদ, সালাম, বরকত, রফিক, জব্বার, একটু খেয়াল করে দেখুন, এদের প্রত্যেকের নামই আরবি এবং ফার্সি শব্দ থেকে উদ্ভূত। আমাদের প্রাত্যহিক জীবনে ইংরেজি শব্দ স্কুল বা ইউনিভার্সিটি যেমন মিশে গেছে, তেমনি নামাজ, রোজা, দোয়া, মোনাজাত শব্দগুলো আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। সুতরাং যারা আজকে বাংলা ভাষার বিশুদ্ধতা রক্ষার নামে ইনকিলাব বা আজাদি শব্দগুলোকে নির্বাসনে পাঠাতে চাইছেন, তারা মূলত 1952 সালের ভাষা আন্দোলনের মূল স্পিরিট এবং বাঙালি মুসলমানের আত্মপরিচয়কেই অস্বীকার করছেন। দর্শক, এতক্ষণ তো আমরা ইতিহাস আর সাহিত্যের কথা বললাম, কিন্তু পলিটিক্যাল অ্যানালাইসিসে একটি গোল্ডেন রুল আছে, ফলো দ্য মানি, অর্থাৎ টাকার প্রবাহটা খেয়াল করুন। এই যে হঠাৎ করে শুদ্ধ বাংলা এবং চেতনার নামে একটি নির্দিষ্ট গোষ্ঠীর এত মাথা ব্যথা, এর পেছনে কারা আছে? এই সংকটের আর্থিক এবং ভূরাজনৈতিক ফায়দা আসলে কে লুটছে? চলুন একটু গভীরে যাওয়া যাক। গত 1 বা 2 দশকে বাংলাদেশে একটি বিশাল কালচারাল ইন্ডাস্ট্রি বা সাংস্কৃতিক শিল্প গড়ে উঠেছে। বিভিন্ন বিদেশি দাতা সংস্থা, এনজিও এবং একটি প্রতিবেশী দেশের সাংস্কৃতিক হেজেমনি বা আধিপত্যবাদী কাঠামোর প্রত্যক্ষ ও পরোক্ষ অর্থায়নে এই ইন্ডাস্ট্রিটি পরিচালিত হয়ে আসছে। তাদের মূল এজেন্ডা ছিল বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিচয়কে একটি ভিলেন বা পশ্চাৎপদ ধারণা হিসেবে প্রতিষ্ঠিত করা। তারা এমন একটি বিশুদ্ধ ধর্মনিরপেক্ষ ভাষার মডেল দাঁড় করাতে চেয়েছে যেখানে ইনসাফের বদলে সুবিচার, মজলুমের বদলে নিপীড়িত বা আজাদির বদলে কেবল তাদের সংজ্ঞায়িত স্বাধীনতা ব্যবহৃত হবে। এর পেছনে ভূরাজনৈতিক স্বার্থটি অত্যন্ত ভয়াবহ। একটি দেশের ভাষাকে যদি তার ধর্মীয় এবং ঐতিহাসিক শেকড় থেকে কেটে আলাদা করে ফেলা যায়, তাহলে সেই জাতিকে মানসিকভাবে পঙ্গু এবং একটি নির্দিষ্ট আধিপত্যবাদী রাষ্ট্রের সাংস্কৃতিক দাসে পরিণত করা খুব সহজ হয়ে যায়। মজার বিষয় হলো, এই ফিনান্সিয়াল এবং জিওপলিটিক্যাল গেমের সুবিধাভোগী কারা? তারা হলেন ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকারের সেই সব বুদ্ধিজীবী যারা টকশোতে বসে গণতন্ত্রের সবক দিতেন আর পেছন দরজা দিয়ে কোটি কোটি টাকার সরকারি প্লট আর ফান্ডিং বাগিয়ে নিতেন। 2024 সালের জুলাই বিপ্লব এই এলিট বুদ্ধিজীবী এবং চেতনা ব্যবসায়ীদের একচেটিয়া আধিপত্যকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছে। নতুন প্রজন্মের তরুণেরা যখন তাদের নিজস্ব বিশ্বাস, ধর্মীয় মূল্যবোধ এবং দ্রোহকে ইনকিলাব বা আজাদির মতো শব্দ দিয়ে প্রকাশ করছে, তখন এই পুরনো সুবিধাভোগীরা ভয় পেয়ে গেছেন। তারা বুঝতে পেরেছেন যে এই নতুন বয়ান বা ন্যারেটিভ যদি একবার প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তাদের ফান্ডিং, তাদের সাংস্কৃতিক দাতাগিরি এবং তাদের রাজনৈতিক জমি চিরতরে হারিয়ে যাবে। তাই তারা ভাষার শুদ্ধতার নামে সুকৌশলে ছাত্র জনতা এবং ইসলামী দলগুলোর মধ্যে একটি বিভেদ বা ওয়েজ তৈরি করতে চাইছেন। কিন্তু ভয়ের আসল কারণ এটা নয়। আপনি হয়তো ভাবছেন এটা স্রেফ কয়েকটা শব্দ নিয়ে দুই পক্ষের বুদ্ধিবৃত্তিক লড়াই। না, আসল কারণটি শুনলে আপনি চমকে যাবেন। দর্শক, আসল কারণ হলো এই ভাষাতাত্ত্বিক বিতর্কটি মূলত আগামীর বাংলাদেশের ক্ষমতার রূপরেখা নির্ধারণের একটি মারণাস্ত্র। আমরা বর্তমানে একটি অত্যন্ত ক্রিটিক্যাল ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছি। এখান থেকে ভবিষ্যৎ বাংলাদেশের দুটি সিনারিও বা দৃশ্যপট তৈরি হতে পারে। সিনারিও 1 বা সবচেয়ে ইতিবাচক পরিণতি হলো আমরা ভাষার এই স্বাভাবিক প্রবাহমানতাকে এবং আমাদের ঐতিহাসিক শেকড়কে মেনে নেব। আমরা স্বীকার করে নেব যে বাংলা ভাষার নিজস্ব শক্তির জায়গাই হলো এর আত্মীকরণ বা গ্রহণ করার ক্ষমতা।
ইনকিলাব, আজাদি, বন্দোবস্ত শব্দগুলো কোনো নির্দিষ্ট দলের নয়, বরং এগুলো অন্যায় ও শোষণের বিরুদ্ধে আমাদের সর্বজনীন প্রতিরোধের ভাষা। এই সিনারিওতে আমরা আমাদের বাঙালি মুসলমানের আত্মপরিচয়কে আধুনিক গণতান্ত্রিক মূল্যবোধের সাথে যুক্ত করতে সক্ষম হব। এর ফলে একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি হবে, যেখানে ভাষার নামে কেউ জাতিকে বিভক্ত করতে পারবে না। কিন্তু সিনারিও 2 বা সবচেয়ে ভয়াবহ পরিণতিটি হলো, আমরা যদি এই কৃত্রিম বিতর্কের ফাঁদে পা দিই, যদি দেশের ধর্মনিরপেক্ষ গোষ্ঠী, বামপন্থী দল এবং ইসলামী শক্তিগুলো এই শব্দগুলোর মালিকানা এবং শুদ্ধতা নিয়ে অন্তহীন এক সাংস্কৃতিক গৃহযুদ্ধে লিপ্ত হয়, তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে কারা? লাভবান হবে সেই পতিত স্বৈরাচারী শক্তি এবং তাদের বিদেশি প্রভুরা। তারা ঠিক এই জিনিসটিই চাচ্ছে। তারা চাচ্ছে জুলাই বিপ্লবে তৈরি হওয়া জাতীয় ঐক্য যেন এই ছোট ছোট বিতর্কে ভেঙে চুরমার হয়ে যায়। যদি এই বিভাজন সফল হয়, যদি আমরা আমাদের ভাষার স্বাভাবিক বিকাশকে মেনে নিতে ব্যর্থ হই, তাহলে আমাদের এই নতুন স্বাধীনতা খুব দ্রুতই একটি নতুন ফর্মে ফ্যাসিবাদের কাছে জিম্মি হয়ে পড়বে। আমরা বিভক্ত হব, আর তারা সেই সুযোগে আবারও আমাদের ঘাড়ে চেপে বসবে। দর্শক, এই দীর্ঘ আলোচনায় আমরা এটা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করেছি যে ইনকিলাব জিন্দাবাদ বা আজাদির মতো শব্দগুলো নিয়ে যে বিতর্ক, তা নিছক কোনো ব্যাকরণগত ভুল ত্রুটি ধরার বিষয় নয়। এটি আমাদের ইতিহাস, আত্মপরিচয় এবং রাজনৈতিক স্বাধীনতার এক গভীর আদর্শিক লড়াই। ভাষা মানুষের প্রাণে বেঁচে থাকে, আবেগে বেঁচে থাকে। কোনো সরকারি ডিক্রি, কোনো মন্ত্রীর রক্তক্ষরণ বা কথিত সুশীল সমাজের নাক সিটকানোর দিয়ে ভাষার এই জীবন্ত প্রবাহকে রুখে দেওয়া সম্ভব নয়। যারা ভাষার নামে বিভাজন তৈরি করতে চায়, তারা মূলত বিপ্লবকেই ভয় পায়। আজ আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে আজকের বিশ্লেষণ শেষ করতে চাই। আপনাদের কি মনে হয়, এই ইনকিলাব বা আজাদি শব্দগুলো কি সত্যি আমাদের বাংলা ভাষার জন্য ভিনদেশি কোনো হুমকি, নাকি এগুলোই আমাদের নতুন প্রজন্মের বিপ্লব এবং আগামী দিনের নতুন বাংলাদেশের হৃদস্পন্দন? কমেন্ট সেকশনে আপনার যৌক্তিক মতামত জানান। দেশ জগতের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।